২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ৫ সদস্যের করোনা নেগেটিভ ফল এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে গেছেন তারা। দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয় আগের দিনের টেস্টের ফলাফল ভুল ছিল। তবে বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, করোনা পজিটিভ আসায় কোনো ঝুঁকি নেননি তারা। ২৪ ঘন্টা না পেরোতেই পাল্টে গেল ফলাফল। না, কোনো ম্যাচের ফলাফল নয়। সোমবার সিলেট থেকে ঢাকা আসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ক্রিকেটাররা। এরপর রাতে জানা যায় প্রোটিয়া নারী দলের ৫ সদস্য করোনা আক্রান্ত। তাদের ছাড়াই দলের বাকি ১৭ সদস্য দেশে ফিরে যান। মঙ্গলবার ঢাকায় আবারও জরুরি ভিত্তিতে তাদের কোভিড পরীক্ষা করানো হলে সবারই ফলাফল নেগেটিভ আসে। ধারণা করা হচ্ছে আগের ফল ছিল ফলস পজিটিভ। পরীক্ষার ফল পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিমানে উঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারকে। বুধবার থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে লকডাউন, যেখানে বন্ধ থাকবে আকাশপথও। বিসিবি নারী উইং চেয়ারম্যান বিষয়টি পরিষ্কার করলেন। ক্রস চেক করার জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য এবং বিষয়টিকে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আজ সকালে তাদের ঢাকায় আবার সাউথ আফ্রিকার দলের সকলকে করোনার সোয়াব নেওয়া হয় এবং বিকেল ৩টা নাগাদ আমরা সেই রিপোর্টে জানতে পারি যে তাদের প্রত্যেকেরই নেগেটিভ এসেছে। তো এই যে টেস্টগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফলস পজিটিভ নেগেটিভ হতেই পারে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো যাই হোক, আমরা সৌভাগ্যবান যে আমরা চেষ্টা করেছিলাম বায়োবাবল এবং সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যাতে কোনোভাবেই কোনো সংক্রমণ না হয় সেই কাজটা আমরা করেছিলাম এবং আমরা যে সফল হয়েছি। আজকে সফরকারী দলটি ভালোভাবে আমাদের দেশ থেকে বিদায় হওয়ার মধ্য দিয়ে বিসিবির এই সদার বিষয়টি প্রকাশ পায়। ৫টি একদিনের ম্যাচে সিরিজ খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশে পা রাখে প্রোটিয়া মেয়েরা, কিন্তু বুধবার থেকে লকডাউন ঘোষণা আসায় দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে বাতিল হয় শেষ ম্যাচ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। করোনার জন্য আবারও হুমকির মুখে দেশের ঘরোয়া ক্রিকেট। লম্বা সময় খেলাধুলা না থাকায় চরম অর্থ সংকটে আছেন অনেক ক্রিকেটার। আবারও খেলা বন্ধ হওয়ায় সংকট বেড়ে যাওয়ার শঙ্কা ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বির। লকডাউন উঠে যাওয়ার পর দ্রুত খেলা শুরুর দাবি তার। এদিকে নিজের ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছেন সৌম্য সরকার। ভুল শুধরানোর টোটকা দিলেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরু শিষ্যের কথোপকথন ক্রিকেট জীবনের হাতেখড়ি কোচ মিজানুর রহমানের সাথে। তাই তো ভুল হলেই শুধরাতে তারই কাছে ছুটে আসেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, সেই ঘাটতি নিয়ে কাজ করতে এখন একাকী অনুশীলনে। টেস্ট সিরিজ খেলতে সতীর্থরা এখন শ্রীলঙ্কায়। চৈত্রের প্রখরতাকে উপেক্ষা করে মিরপুরে পুরনো গুরুকে নিয়ে কঠোর অনুশীলনে এই বাঁহাতি। ঠিকঠাক শুরুটা হলেও ব্যালেন্স থাকছে না, তাই হচ্ছে না লম্বা ইনিংস। সৌম্য কিছুটা অনেকদিন রান করতে পারতেছে না, তো কিছুটা তো ডিমোরালাইজ। সো তাদের সাথে যেহেতু আমাদের হাতে খড়ি, সো আমাদেরকেও কিছুটা দায় দায়িত্ব থাকে তাদের উপরে। অল্প কিছু টেকনিক্যালি প্রবলেম তো হয়েছেই, না হলে তো রান করতে পারতো। সো ওই দিকটা সৌম্য বুঝতে পেরেছে যে না, ওর কিছুটা ব্যালেন্সিংয়ের প্রবলেম ছিল। সো ওইটাই নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়া অন্যান্য টেকনিক সব ঠিকই আছে। করোনায় বিপর্যস্ত বিশ্বে অনিশ্চিত সবকিছু। লকডাউনের কারণে আবারও বন্ধ ঘরোয়া লিগ। এমনিতেই লম্বা সময় ছিল না লোকাল ক্রিকেট। বিপিএল এবং প্রিমিয়ার লিগ না খেলা ক্রিকেটাররা পড়েছেন চরম অর্থ সংকটে। শুরু হয়ে এনসিএল আবারও বন্ধ হয়ে যাওয়ায় কঠিন অবস্থার আশঙ্কা ক্রিকেটারদের। নট অনলি শুধু যে ফার্স্ট ক্লাস প্লেয়ার, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, এক কথায় বাংলাদেশের সমগ্র ক্রিকেট প্লেয়ারদের জন্য অত্যন্ত এক কঠিন টাইম পার করতেছে। ফার্স্ট ক্লাস প্লেয়াররা আমরা যে বেতনটা পাচ্ছি তা দিয়ে মোটামুটি কাভার করা যাচ্ছে। আমরা 90 জন প্লেয়ার বেতন পাচ্ছি এবং কিছু ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার আছে। এই বাদ দিলে তো মোস্ট অফ দ্য প্লেয়াররাই বেতনের বাইরে আছে। কারণ যারা বেতনের বাইরে তাদের অবস্থা তো খুবই খারাপ। পরিস্থিতি বিবেচনায় মেনে চলতে হচ্ছে সিদ্ধান্ত। তবে লকডাউন উঠে গেলে দ্রুত ক্রিকেট মাঠে ফেরানোর দাবি তার। আমরা যদি বায়োবাবলের মাধ্যমে থেকে যদি আসলে ফার্স্ট ক্লাসটা শেষ করা যেত তাহলে হয়তো বা ভালো হতো। লকডাউনটা যখনই উঠাই নিবে আর কি, সাথে সাথে খেলাটা আবার শুরু করা উচিত, কারণ প্লেয়ারদের আর্থিক অবস্থা এখন আসলেই খুব ভালো না। লকডাউনের এই সময় খারাপ অবস্থায় থাকা ক্রিকেটারদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
2 যুগ পূর্ণ হলো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের। 13 এপ্রিল 1997 সালে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফির শিরোপা জিতেছিল বাংলাদেশ। পেয়েছিল বিশ্বকাপে খেলার টিকিট। এই এক ম্যাচে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটের গতিপথ, যার ধারাবাহিকতাতেই আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সাকিব তামিমরা। 90-এর দশক ক্রিকেটটা তখনও ঠিক জমে ওঠেনি এদেশে। আবাহনী আর মোহামেডানের ফুটবল ম্যাচটাই তখন বেশি আবেগী করে তুলত সমর্থকদের। কিন্তু 13 এপ্রিল 1997 এই তারিখটা বদলে দেয় বাংলাদেশের ক্রীড়া জগৎকে। টেলিভিশনের সাদা কালো কিংবা রঙিন পর্দায় সেদিন ম্যাচটা দেখা হয়নি এই ভূখণ্ডের মানুষের, কিন্তু রেডিওর সেই জয়ধ্বনি এবং শহর জুড়ে রঙের মেলা তাতে কমেনি এতটুকু। কুয়ালালামপুরের তেনাগা জাতীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে 12 এপ্রিল টস জেতেন বাংলাদেশের অধিনায়ক আকরাম খান। ব্যাট তুলে দেন কেনিয়ার আসিফ করিম এবং সন্দীপ গুপ্তার হাতে। কিন্তু দিনটা ছিল বাংলাদেশের, তাই তো রান্না করেই প্যাভিলিয়নে ফেরেন আসিফ। 58 রানে 3 উইকেট হারায় কেনিয়া। তবে এক স্টিভ টিকোলো ঢাল হয়ে দাঁড়ান বাংলাদেশের বোলারদের সামনে। 147 রানের এক নায়কোচিত ইনিংস খেলেন তিনি। সঙ্গে মরিস উদম্বের 43 যোগ হয়ে কেনিয়ানদের রান দাঁড়ায় 241। স্কোর অনেক বড়, কিন্তু ওই যে বিধাতা এই দিন ছিলেন আকরাম বুলবুলদের পক্ষে। মুষলধারে বৃষ্টি নামে মালয়েশিয়াতে, খেলা চলে যায় রিজার্ভ ডেতে। ঐতিহাসিক 13 এপ্রিল 25 ওভারে বাংলাদেশের জন্য নতুন টার্গেট আসে 166 রান। প্রথম বলেই মার্টিন সুজি ফিরিয়ে দেন নাইমুর রহমানকে। কেঁপে ওঠে 56,000 বর্গমাইল। রফিকার নান্নু মিলে প্রাথমিক ধাক্কা সামাল দেন ভালোভাবে। তাদের বিদায়ের পর বাকি কাজটা করেন বুলবুল এবং আকরাম। কিন্তু রান আর উইকেটের হিসেব মেলাতে গিয়ে পথ হারায় বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে সহজ ম্যাচটাকে কঠিন করে তোলে তারা। শেষ ওভারে দরকার হয়ে পড়ে 11 রান। ক্রিজে পাইলট আর শান্ত। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দামি ছক্কাটা সেদিন হাঁকান খালেদ মাসুদ পাইলট। আর শেষ বলে দুজনের দারুণ বোঝাপড়ায় জিতে যায় বাংলাদেশ। লেখা হয় নতুন এক ইতিহাস। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারে আইপিএল এর খবর। রাসেল তাণ্ডবের পর নীতিশ রানার ঝড়। এরপরেও মুম্বাই গেরো কাটাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। হারল 10 রানে। প্রথমে ব্যাট করে 152 রানেই গুটিয়ে যায় রোহিত বাহিনী। জবাবে 142 রানে থামে কেকেআর। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান মর্গান। উইকেটও পেয়ে যায় কেকেআর, কিন্তু সূর্যকুমার আর রোহিতের ব্যাটে সচল থাকে মুম্বাইয়ের স্কোরবোর্ড। পরে সাকিবের ঘূর্ণিতে সূর্যকুমার ফিরে গেলেও অবিচল ছিলেন রোহিত। কামিন্স এবং রাসেলের আক্রমণে মুহূর্তেই দিশেহারা হয়ে যায় জয়াবর্ধনের বাহিনী। 15 রানে 5 উইকেট নেন আন্দ্রে রাসেল। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে 152 রানে থামে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় কলকাতা, কিন্তু 73 রানে গিল ফিরে যাওয়ার পর থেকেই মোড়ক লাগে কেকেআরের ইনিংসে। রানা ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি অন্য প্রান্তে। ফলাফল, শেষ ওভারে জয়ের খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয় ম্যাককালাম বাহিনীকে। তবে ইকোনমিক বোলিংয়ে ম্যাচে নজর কাড়েন আইপিএল ক্যারিয়ারে 50তম ম্যাচ খেলতে নামা সাকিব আল হাসান। এফসি কাপের ম্যাচ নিয়ে অনিশ্চয়তার দোলা চলে ঢাকা আবাহনী। বাফুফে চাইছে আগামী মাসে মালদ্বীপের গ্রুপ পর্ব শুরুর আগে সুবিধাজনক সময়ে আবাহনীর ম্যাচগুলো আয়োজন করুক এএফসি। তাতে করে করোনায় ভ্রমণ জটিলতা এড়ানো যাবে। এ নিয়ে চলছে আলাপ আলোচনা। এদিকে 21 এপ্রিল নেপালে এএফসি কাপের খেলা না হওয়ায় হতাশ ঢাকা আবাহনীর ফুটবলাররা। ম্যাচ সামনে রেখে দীর্ঘদিন পর ক্লাবে ফিরেছিলেন সানডে জিজোবা। আশা করছেন আগামী মাসে খেলা হলে দলের জয় ভূমিকা রাখতে পারবেন তিনি। পরন্ত বিকেলে অনুশীলনে ঢাকা আবাহনী। অনিশ্চয়তার দোলাচলে ক্লাব ও ফুটবলাররা। লকডাউনের কারণে 21 এপ্রিল নেপালে গিয়ে মালদ্বীপের ক্লাব ইগলসের সঙ্গে ম্যাচ খেলা হচ্ছে না, এটা নিশ্চিত হয়ে গেছে। বিকল্প পথে হাঁটার কথা ভাবছে বাফুফে। আবাহনীও চাইছে মালদ্বীপে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া গ্রুপ পর্বের আগে সেখানেই সুবিধাজনক সময়ে ম্যাচটা খেলতে। তবে সবকিছুই এখনো কথা চালাচালিতেই সীমাবদ্ধ, চূড়ান্ত হয়নি কিছুই। আমরা আসলে 2-3টি অপশন নিয়ে কাজ করছি। তার মধ্যে অন্যতম বড় অপশনটি হচ্ছে সেই গ্রুপ পর্বের খেলার আগে আগামী মাসে দলগুলো যদি যারা আসলে প্রি কোয়ালিফায়ার্স খেলবে তারা মালদ্বীপে গিয়ে যদি 2-3টি ম্যাচে খেলে তাহলে হয়তো জিনিসটা অনেক সহজতর হবে। চাচ্ছি যে এএফসিকে জানাচ্ছি যে
যে সব টিমগুলো পার্টিসিপেট করবে বা এই রাউন্ড খেলার জন্য থাকবে তাদের মধ্যে যে কোনো একটা ভেন্যুতে আগামী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ আয়োজন করতে, তাহলে টিমগুলির জন্য সুবিধা হবে। এএফসির সঙ্গে এখনও খেলা নিয়ে কোনো দিনক্ষণ ঠিক না হওয়ার খবরে হতাশ ফুটবলাররা। আসলে খেলাটা পিছিয়ে যাওয়াতে আমার একটু ব্যক্তিগতভাবে মন খারাপ, কারণটা হচ্ছে আমাদের টিমে এখন সবাই খুব ভালো ফিট ছিল, সবাই মেন্টালি প্রিপেয়ার ছিল খেলার জন্য 14 তারিখে। তো 14 তারিখে ম্যাচটা অনিশ্চিত হয়ে গেল, আবার 21 তারিখে ম্যাচটা হবে কিনা এটাও এখন আমরা শিওর জানি না, তবে আশা করছি যে আমাদের ক্যাম্প কন্টিনিউ রাখবে। এএফসি কাপের ম্যাচ সামনে রেখে দীর্ঘদিনের পুরনো সৈনিক সানডে চিজোবাকে দলে ফিরিয়েছিল আবাহনী। করোনার কারণে গেল বছর সেপ্টেম্বরে দেশে ফিরে যান সানডে। কদিন আগে ফিরে এসেছেন। মধ্যবর্তী দলবদলে তার সঙ্গে আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে আবাহনী। হতাশ হলেও শিগগিরই ম্যাচ হবে এমনটাই আশা সানডের। এএফসি কাপের খবর শুনে আমি বেশ খুশি ছিলাম। আশা ছিল এ মাসেই খেলাটা হবে, কিন্তু এখন তা হচ্ছে না, খারাপ লাগছে। তবে আমরা অনুশীলন চালিয়ে যাব। আগামী মাসে খেলা হওয়ার কথা রয়েছে। যদি তা হয় তবে আমি আমার সেরাটা দেবার চেষ্টা করব। বাংলাদেশে খেলতে এসে আমার সবসময় ভালো লাগে, এ কারণেই আবারও ফিরে এসেছি। দীর্ঘদিনের পুরনো ক্লাবে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এএফসি কাপের পাশাপাশি লিগেও ভালো খেলতে চান সানডে। পারভিন আক্তার, সময়। চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও পিএসজি। প্রথম লেগে 3-2 ব্যবধানে হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে বায়ার্ন। সমীকরণ কঠিন হলেও প্যারিসে আপসেট করতে চান বাভারিয়ান কোচ হ্যান্সি ফ্লিক। আর পিএসজির মরিসিও পোচেত্তিনো প্রতিপক্ষকে সমীহ করলেও তুলে নিতে চান জয়। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। শনির দশা লেগেছে বায়ার্ন মিউনিখের। একের পর এক ফুটবলার চলে যাচ্ছেন সাইড লাইনে। গত মৌসুমে অজস্র রেকর্ড গড়া পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডস্কির অভাব খুব বেশি টের পাচ্ছেন হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ যুগে রিয়াল ছাড়া কোনো দলেরই নেই টানা 2 মৌসুম শিরোপা জয়ের নজির। সেই কীর্তি গড়ার পথে গত সপ্তাহে বাভারিয়ানরা খায় বড় ধাক্কা। প্রতিপক্ষের পোস্টে 31 শট নিয়ে জালে জড়াতে পারে মাত্র 2টি, যার ফল ম্যাচ হারতে হয় 3-2 ব্যবধানে। সেমিফাইনালে যেতে কঠিন সমীকরণ বর্তমান চ্যাম্পিয়নদের। পার্ক দেস প্রিন্সেসে জিততে হবে অন্তত 2 গোলের ব্যবধানে। তবে এমন অবস্থায় জার্মান ক্লাবটির বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ফুটবলারদের চোট আর কোভিড। লেভানডস্কি, ডগলাস কস্তা সহ 9 ফুটবলারকে পাবে না বায়ার্ন। তাই কোচকে ভরসা রাখতে হবে প্রথম লেগের 2 স্কোরার থমাস মুলার আর চুপোমটিং এর ওপর। আর নেইমার, এমবাপেদের আটকানোর গুরু দায়িত্ব পাভার, অ্যালাবা, ডেভিসদের। পিএসজির বিপক্ষে অতীত ইতিহাস থেকেও আত্মবিশ্বাস নিতে পারবে না বাভারিয়ান ক্লাবটা। প্যারিসে এর আগে 4 সফরে কখনোই জয় কিংবা ড্র নিয়ে ফিরতে পারেনি তারা। তবে ক্লাবের নামটা বায়ার্ন, যাদের কোচ একজন জার্মান, তাই শেষ বিন্দু দিয়ে লড়াই করে ইতিহাস গড়তে চান হ্যান্সি ফ্লিক। আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না, তবে এমন ম্যাচের জন্যই আমরা অপেক্ষা করি। প্যারিসে একটা মিনি আপসেটের জন্ম দিতে চাই। গত ম্যাচে আমরা গোলের অনেক সুযোগ হারিয়েছি, এবার সেই ভুলগুলো করতে চাই না। আমরা খুবই ইতিবাচক। দল সাজাতে যেখানে হিমশিম খাচ্ছেন বায়ার্ন কোচ, সেখানে পচেত্তিনো নির্ভার। কুরজাওয়া, ইকার্দিরা সাইডলাইনে থাকলেও ফিরেছেন ফ্লোরেন্জি, মার্কো ভেরাত্তিরা। পিএসজির সামনে সহজ সমীকরণ, ড্র করলেই মিলবে সেমির টিকিট। তারপরও প্রতিপক্ষ বায়ার্ন বলেই কিছুটা সতর্ক পচেত্তিনো। বার্সেলোনা está en el pasado। 2 দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। বায়ার্ন এই মুহূর্তে বিশ্বের সেরা দল, এমন দলকে সমীহ করতেই হবে। তবে আমরা আবারও চেষ্টা করব তাদের হারাতে। 2 দলের মুখোমুখি 10 বারের দেখায় 6 জয়ে এগিয়ে পিএসজি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বায়ার্ন মিউনিখ হাই ভোল্টেজ ম্যাচ দেখতে উত্তেজিত ফ্রান্সের প্রবাসী বাঙালিরা। গেলবার ফাইনালে হারের প্রতিশোধ নেবে পিএসজি ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে, এমনটাই প্রত্যাশা তাদের। চ্যাম্পিয়ন লিগের আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। আমরা আশাবাদী প্যারিস সেন্ট জার্মান জয়ী হবে। পিএসজির খেলার প্রত্যেকটা খেলার সময় আমরা উৎসুক জনতারা সবসময় একটা আনন্দ গণমুহূর্তের মধ্য দিয়ে কাটাই। যেহেতু লকডাউন চলতেছে, সেহেতু ঘরে বসেই খেলা উপভোগ করব। নতুবা এখন কাফে বাড়ি গিয়ে সকলের সাথে খেলা দেখতাম, আনন্দ উল্লাস করতাম। আমি পিএসজির সবসময় সাফল্য কামনা করি। আজকেও পিএসজির জয় হবে। যদিও কঠিন সমীকরণ, তারপরেও আমি বলবো পিএসজি আজকে জয় হবে। বিগত দিন ইতিহাসগুলো দেখতে গেলে পিএসজির সাথে বায়ার্ন মিউনিখের খেলায় বেশিরভাগ জয়ী পিএসজি হয়েছে। তো আমি শতভাগ আশাবাদী আজকের খেলায় জয় পিএসজি হবে।
কিছুক্ষণ পরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দু দলের সবশেষ খবর জানাতে প্যারিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন লুৎফর রহমান বাবু। মোমো উয়েফা চ্যাম্পিয়ন লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও পিএসজি। যদিও বায়ার্ন মিউনিখের জন্য আসলে সমীকরণ কিছুটা কঠিন, তারা প্রথম লেগে 3-2 ব্যবধানে হেরে যাওয়ার কারণে তারা কিছুটা পিছিয়ে রয়েছে, সে কারণে তাদেরকে আসলে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু পিএসজির সমীকরণ কিছুটা সহজ, তারা ড্র করতে পারলেই যেতে পারবে সেমিফাইনালে। আর বায়ার্ন মিউনিখের জন্য আসলে শুধু যে পিএসজি এখানে প্রতিপক্ষ তা কিন্তু নয়, দলের ইনজুরি এবং কোভিডও কিন্তু তাদের জন্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ডিকস্তা সহ 9 জন খেলোয়াড়কেই তারা পাচ্ছে না। সেজন্য কোচকে আসলে ভরসা করতে হচ্ছে থমাস মুলার বা অন্য খেলোয়াড়দের উপরে। তবে এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে বায়ার্ন মিউনিখের যে রক্ষণভাগ আসলে কতটা নেইমার কিংবা এমবাপ্পেকে আজকে আটকাতে পারবে সেটি আসলে খেলা শুরু হওয়ার পর আমরা জানতে পারবো। যদিও বায়ার্ন মিউনিখের কোচ একজন জার্মান কোচ এবং হ্যান্সি ফ্লিক, তিনি কিন্তু বেশ আত্মবিশ্বাসী এবং তিনি বলেছেন যে তাদের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবে আজকের ম্যাচে জয়লাভের জন্য এবং তারা সেমিফাইনালে যাওয়ার জন্য। যদিও পরিসংখ্যান বলছে এর আগে কিন্তু আমরা জয়ের পাল্লাটা পিএসজির দিকেই আমরা বেশি দেখতে পাচ্ছি, সে কারণে পিএসজির যারা সমর্থক তাদেরও কিন্তু আত্মবিশ্বাস রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে পিএসজি আজকের ম্যাচে জিতবে। তবে একই সাথে কিন্তু বায়ার্ন মিউনিখের কোচ বলেছেন যে এর আগের ম্যাচে তার খেলোয়াড়রা যে সুযোগগুলো পেয়েছিল সেগুলো কাজে লাগাতে পারেনি, তবে আজকের ম্যাচে আসলে তারা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে চায় এবং প্যারিসে একটি এখানে তারা আসলে জয় নিয়েই তারা আসলে ফিরতে যায়। আর পিএসজির কোচ তিনিও বলছেন যে দুদলই আসলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ কিন্তু বিশ্বের সেরা দল, সে কারণে তবে তিনি বলছেন যে তার দল আসলে জয়লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর পিএসজির যে বাংলাদেশি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই প্রত্যাশা করছেন, বা অন্যান্য যে সমর্থক যারা পিএসজির সমর্থক যারা এখানে প্যারিসে রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন আজকের ম্যাচে পিএসজি জয়লাভ করবে। এবং আপনি এখানে জানিয়ে রাখি, ফুটবল কিন্তু এখানে একটি উন্মাদনার বিষয়। আমরা এর আগেও দেখেছি পিএসজির যে খেলাগুলো হয়েছে এবং যখন পিএসজি জয়লাভ করেছে তখন কিন্তু রাস্তায় নেমে এসে সমর্থকরা কিন্তু একদম উন্মাদনা করেছেন। তবে কোভিডের কারণে তাদেরকে ঘরে বসে থেকেই এই ম্যাচ উপভোগ করতে হচ্ছে। তো মুমু, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বায়ার্ন মিউনিখ ও পিএসজির ম্যাচের আগে দু দলের সবশেষ খবর জানাতে প্যারিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। খেলার সময় আরও থাকছে, চতুর্থবারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হলেন কেইন উইলিয়ামসন, ওয়ানডে টি20তে বর্ষসেরা ডেভন কনওয়ে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আবারও পোর্তোর মুখোমুখি হবে চেলসি। প্রথম লেগে দুর্দান্ত জয় অনেকটাই এগিয়ে রেখেছে লন্ডনের ক্লাবটিকে। অন্যদিকে ওই ম্যাচের হতাশা ভুলে কামব্যাক করতে চায় পর্তুগিজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। করোনার আক্রমণে চ্যাম্পিয়ন্স লিগে সমান সুযোগ পাচ্ছে না সবাই। এই তো ধরুন চেলসি আর পোর্তোর কথা, হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না কোনো দলই। সেভিয়ার র্যামন সানচেজ অ্যারেনাই তাদের ভরসা। তবে মাঠটা কিন্তু বেশ পয়া ব্লুদের জন্য। পর্তুগিজদের বিপক্ষে প্রথম লেগের দুর্দান্ত জয় আত্মবিশ্বাস তুঙ্গে তুলে রেখেছে তাদের। অ্যাওয়ে গোলের হিসেব কষলে 2টি গোল তাদের যোজন এগিয়ে রেখেছে ড্রাগনদের থেকে। যদিও বিষয়টি নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন থমাস টুখেল, বরং কোনোভাবেই যেন পা না হরকায় সেদিকেই মনোযোগী হতে বলেছেন শিষ্যদের। পোর্তোর বিপক্ষে দ্বিতীয় লেগে একেবারে পূর্ণ শক্তির দল পেতে যাচ্ছে চেলসি। এক কন্তে ছাড়া ফিট আছেন সবাই। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থিয়াগো সিলভা। এগিয়ে থাকার সুবিধা নিয়ে একাদশে পরীক্ষা নিরীক্ষাও চালাতে পারেন জার্মান বস। গুঞ্জন আছে প্রথম 11তে থাকতে যাচ্ছেন টিমো ওয়ার্নার এবং অলিভার জিরু। আমি চেলসিতে ট্রফি জিততে এসেছি। লিগে এই মৌসুম অনেক কঠিন হবে, তবে এখানে সুযোগ আছে। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি ছেলেদের বলেছি নিজেদের সবকিছু উজাড় করে খেলো, ফলাফল নিয়ে ভাবার কিছু নেই। শতভাগ দিলে ফল পক্ষেই আসবে। স্কোয়াড একদম ফিট আছে। কান্তেকে নিয়ে খুব একটা ঝুঁকি নেব না। বাকিরা প্রস্তুত আছে লড়াইয়ের জন্য।
এদিকে অবস্থাটা একেবারেই ভালো যাচ্ছে না পোর্তোর। ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে কনসেইকাওকে। লিগ কিংবা ইউসিএল কোথাও ঠিক ছন্দে নেই শিষ্যরা। তার উপর প্রথম লেগের ফলাফল অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে পর্তুগিজদের। এখান থেকে কামব্যাক করতে হলে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে তাদের। সুখবর হচ্ছে দলের দুই প্রধান সদস্যকে ফিরে পেয়েছেন কনসেইকাও। নিষেধাজ্ঞা শেষ হয়েছে তারেমি এবং অলিভিয়েরার। তাদের অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়িয়েছে ড্রাগনদের। তবে কস্তা, মার্কানো এবং মোহামেদের ইনজুরি নিয়ে শঙ্কা আছে পোর্তো শিবিরে। আমি গত ম্যাচে আমার দুই মূল ফুটবলারকেই পাইনি। এই ম্যাচে তারা ফিরে এসেছে, দলের শক্তি বেড়েছে। আশা করি এটা মাঠে প্রভাব রাখবে। জানি কিছুটা পিছিয়ে আছি, তবে ফিরে আসা সম্ভব। ইতিহাস অবশ্য খুব একটা সমর্থন করবে না পোর্তোকে। সেখানে এগিয়ে চেলসি। শেষ 6 দেখার 5টিতেই জিতেছে ব্লুরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগে পোর্তো চেলসির সবশেষ খবর জানাতে পর্তুগাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তারিকুল হাসান আশিক। আশিক, মোমো, আমাদের সহকর্মী প্রতিবেদনে দর্শকরা দেখছিলেন চ্যাম্পিয়ন্স লিগের আজকে লেগ 2-এর 2টি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে এবং একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বায়ার্ন মিউনিখ পিএসজি, যারা লেগ 1-এ কিন্তু আমরা জানি যে বায়ার্ন মিউনিখ পরাজিত হয়েছে পিএসজির কাছে। ঠিক একই রকমভাবে আরেকটি ম্যাচ যেটি হচ্ছে চেলসি এবং পর্তুগালের ক্লাব পোর্তোর ম্যাচ, সেটি হচ্ছে যে লেগ 1-এ এখানে আমরা জানি যে পোর্তো পরাজিত হয়েছিল। দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলেও কিন্তু 2-0 গোলে পরাজয় বরণ করতে হয়েছিল লেগ 1-এর কোয়ার্টার ফাইনালে। তো এই সেমিফাইনালে দৌড়ে আজকে দু দলের জন্যেই কিন্তু ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই ম্যাচে যেরকম দেখছি যে পিএসজি কিন্তু গত ম্যাচে জয় পেয়ে যেরকম অনেকটা এগিয়ে আছে সেমিফাইনালের দৌড়ে, ঠিক একই রকম আজকের এই পোর্তো এবং চেলসির এই ম্যাচটাকেও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ বলছি, কেননা আসলে এখানেও গত ম্যাচে চেলসি জিতে কিন্তু সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে। কারণ আজকের ম্যাচটা যদি চেলসি ড্রও করতে পারে তাহলে চেলসি কিন্তু সেমিফাইনালে চলে যাবে এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগের। এর পরবর্তীতে কিন্তু ছেড়ে কথা বলার দল কিন্তু পোর্তো নয়, কারণ এই পুরো টুর্নামেন্টেই কিন্তু দারুণ পারফরমেন্স করে পোর্তো কিন্তু এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে। আমরা কোয়ার্টার ফাইনালের আগে দেখেছিলাম যে সবশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়েই তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চেলসির। এবং চেলসির যে ম্যাচটি লেগ 1-এর হয়েছিল, দুটি দলই কিন্তু আমরা জানি যে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না, কেননা করোনার কারণে দুটি দলেরই যে মাঠ, সেই মাঠই কিন্তু তারা নিজেরা খেলাধুলো করতে পারছেন না। কারণ পর্তুগালে করোনা পরিস্থিতি বিবেচনায় পোর্তোর যে স্টেডিয়াম রয়েছে সেখানে যেরকম খেলা হচ্ছে না, অন্যদিকে চেলসির মাঠেও কিন্তু খেলা হচ্ছে না। তো সেই জন্য কিন্তু একটি নিরপেক্ষ ভেন্যু এই মুহূর্তে রয়েছে সেভিয়ার যে স্টেডিয়ামটিতে আগের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, এই ম্যাচটিও সেটাতেই অনুষ্ঠিত হচ্ছে। তবে জয়ের ব্যাপারে কিন্তু দুটি দলই খুবই আত্মবিশ্বাসী, কারণ আগের ম্যাচটিতে জয় পেয়ে অনেকটা আত্মবিশ্বাসী চেলসি যেরকম, পোর্তো কিন্তু এই ম্যাচটিতে জিতে ঘুরে দাঁড়াতে চায় এবং টুর্নামেন্টে ফিরতে চায়। এবং পর্তুগালের যারা ফুটবল সমর্থক রয়েছেন, পর্তুগালের 3টি ক্লাব খুব জনপ্রিয়, বেনফিকা, পোর্তো এবং স্পোর্টিং। যেহেতু এই পোর্তো এই চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে, পর্তুগিজদের বা পর্তুগিজ সমর্থকদের বড় আগ্রহের জায়গা কিন্তু যে ইস্তাম্বুলে হওয়া ফাইনালে এই তাদের দল পোর্তো খেলবে। তো সেই আশা নিয়েই কিন্তু গত ম্যাচেও দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি ছিল না, এবং আজকের এই ম্যাচটিকে ঘিরেও কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে দর্শকদের মধ্যে। তারা আশা করছেন, অর্থাৎ পোর্তো সমর্থকরা আশা করছেন যে আজকের ম্যাচে চেলসিকে হারিয়ে তারা পুনরায় খেলায় বা টুর্নামেন্টে ফিরবে এবং সামনে সেমিফাইনাল বা ফাইনালে কিন্তু পোর্তো খেলবে। তো এই পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা দেখেছি যে করোনার আঘাত বিভিন্ন দলে ছিল, কিন্তু এবারে এই যে চেলসির যে দলটা আজকে একরকম কোনো রকম ইনজুরি ছাড়াই প্রায় একটি পূর্ণ শক্ত দল কিন্তু মাঠে নামছে, বা কোচ এরকমটা ইঙ্গিত দিয়েছেন যে পুরো দলে কিন্তু তেমন ইনজুরির হানা নেই। সেই সাথে আমরা জানি যে পোর্তোতেও কিন্তু বেশ পরিবর্তনের কথা বা ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে কোচ। তবে একটি দারুণ ফুটবল উপভোগ্য হবে কিছুক্ষণ পরে যে ম্যাচটি শুরু হবে, এবং ফুটবল প্রেমীরা একটি উপভোগ্য ম্যাচ পাবেন এমনটাই প্রত্যাশা করছে সাধারণ ফুটবল প্রেমীরা। তো এই ছিল আসলে মুভু পর্তুগাল থেকে পোর্তো এবং চেলসি ম্যাচের আগের সবশেষ খবর।
পোর্তো ও চেলসির ম্যাচের আগে দু দলের সবশেষ খবর জানাতে পর্তুগাল খেলার সময় নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হলেন কেন উইলিয়ামসন। এ নিয়ে গেল 6 বছরে চতুর্থবারের মতো স্যার রিচার্ড হেডলে মেডেল জিতলেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ও টি20 ক্রিকেটার হয়েছেন ডেভন কনওয়ে। এছাড়া ফিন অ্যালেন সুপার স্ম্যাশের সেরা ক্রিকেটার আর কাইল জেমিসন জিতেছেন উইন্ডসর কাপের সেরা বোলারের পুরস্কার। উইলিয়ামসন টেস্টে অসাধারণ পারফরমেন্স করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা 251 রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া পাকিস্তানের বিপক্ষেও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দেয় নিউজিল্যান্ডকে। শেষ 4 টেস্টে 159 গড়ে তার রান 639, যা বর্তমানে টেস্টের শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় স্থান দিয়েছে উইলিয়ামসনকে। ফলে রিচার্ড হেডলি পুরস্কার ছাড়াও ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার এর খেতাবও জিতেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের ওয়ানডে এবং টি20 সেরা ক্রিকেটারের খেতাব জেতা কনওয়ে টি20তে করেছেন 473 রান। দক্ষিণ আফ্রিকা পাকিস্তান টি20 সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে মুখোমুখি হবে দুদল। সেঞ্চুরিয়ানে ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেলেও পরের ম্যাচে উঠতে থাকা পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে প্রোটিয়ারা। পাকিস্তানের জন্য স্বস্তির খবর, হাসছে অধিনায়ক বাবর আজম আর অভিজ্ঞ হাফিজের ব্যাট। তবে আস্থার প্রতিদান দিতে পারছে না মিডল অর্ডার। সেই সঙ্গে সিরিজে এগিয়ে যেতে হাসান আলী, ওসমান কাদিরের বোলিংয়ের দিকেও তাকিয়ে থাকবে অতিথিরা। অন্যদিকে শেষ ম্যাচের দাপুটে জয় ভিন্ন কিছুর আভাস দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইপিএলের কারণে ডিকক, রাবাদা সহ নিয়মিত অনেক ক্রিকেটার না থাকলেও পাওয়া সুযোগ কাজে লাগাচ্ছেন লিন্ডে উইলিয়ামসন। সেই সঙ্গে দলকে দারুণ সূচনা এনে দিচ্ছেন মালান মার্কাম। তাই তো তৃতীয় টি20তে মূলত লড়াইটা হবে পাকিস্তানের বোলিংয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল ক্লাব কর্তৃপক্ষ। কাফ মাসলের ইনজুরির কারণে দলের বাইরেই ছিলেন রামোস। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও খেলতে পারেননি 35 বছর বয়সী এই ডিফেন্ডার। এবার কোভিড আক্রান্ত হলেন তিনি। ক্লাবের কোভিড প্রোটোকল অনুযায়ী আগামী 10 দিন আইসোলেশনে থাকতে হবে রামোসকে। এরপর আবারও কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ হলে যোগ দেবেন দলের সঙ্গে। চোটের কারণে চলতি মৌসুমে অনেকটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে রিয়াল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে। মাদ্রিদিস্তাদের হয়ে খেলেছেন মাত্র 20টি ম্যাচ, মিস করেছেন 27টি। শুধু লিভারপুল না, লা লিগায় গেতাফে কাদিজের বিপক্ষেও ম্যাচ মিস করবেন রামোস। আগে থেকেই করোনা আক্রান্ত রাফায়েল ভারান। তাই লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ সাজাতে ঘাম ঝরছে জিনেদিন জিদানের। এরই মধ্যে লিভারপুলের মুখোমুখি হতে যাওয়া 21 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি, যেখানে আছেন 6 ডিফেন্ডার। করোনা পজিটিভ হয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা দানিল মেদভেদেভ, নিশ্চিত করেছে এটিপি কর্তৃপক্ষ। করোনা পজিটিভ হওয়ায় চলমান মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দানিল মেদভেদেভ। মন্টে কার্লোতে খেলার সব রকম প্রস্তুতি সেরে রেখেছিলেন মেদভেদেভ, কিন্তু আফসোস, তার আগেই করোনায় সংক্রমণ হলেন বিশ্বের দ্বিতীয় সেরা এই রাশিয়ান খেলোয়াড়। বর্তমানে নিজেকে আইসোলেশনে রেখেছেন এই টেনিস তারকা। তাকে এটিপির চিকিৎসক দল পর্যবেক্ষণ করছেন। বিষয়টি নিশ্চিত করেছে মেন্স টেনিস গভর্নিং বডি। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচের পরেই তার অবস্থান। টেনিসের আরও খবর। টেনিস কোর্ট খুব মিস করছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। মন্টে কার্লো মাস্টার্সে খেলতে নামার আগে এভাবেই নিজের হতাশা প্রকাশ করেন জোকো। এদিকে আসরে শুভ সূচনা করেছেন ডেভিড গফিন ও জর্ডান থমসন। ফ্রেঞ্চ ওপেনের আগে মন্টে কার্লোতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। আসরে প্রথম দিনই জয় তুলে নিয়েছেন ডেভিড গফিন ও জর্ডান থমসন। আসরের 11তম বাছাই গফিন মুখোমুখি হন মেরিন সিলিচের। ম্যাচে সিলিচকে 6-4, 3-6 ও 6-0 গেমে হারিয়েছেন গফিন। আরেক ম্যাচে ফ্রেঞ্চ খেলোয়াড় বেনোইট পেইরকে 6-4, 6-7 ও 7-6 গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার জর্ডান থমসন।
বেশ কয়েক মাস টেনিস থেকে দূরে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচ চান মন্টে কার্লোতে ভালো কিছু করতে। টোকিও অলিম্পিক্স গড়াবে চলতি বছরের নির্ধারিত সময়ে। আবারও তা মনে করিয়ে দিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সমন্বয় প্রধান জন কোয়েটস। জানান, করোনা মহামারীতে পুরো বিশ্বে শান্তির এক বার্তা দিয়ে যাবে এই অলিম্পিক্স। এছাড়া জাপানে কোনো রকম সমস্যা ছাড়াই সফলভাবে অলিম্পিক্স আয়োজন করবে বলে জানান নির্বাহী পরিচালক ক্রিস্টোফি ডুবি। শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিক্সের ১০০তম দিনের কাউন্টডাউন। গেল বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা পরবর্তীতে পেছানো হয় ১ বছর। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিক্সের। বাকি আছে আর মাত্র ১০০ দিন। কাউন্টডাউনও শুরু হয়ে গেছে আজ থেকে। এদিকে জাপানি নাগরিকদের মনে এখনও সংশয় কাটেনি অলিম্পিক্স নিয়ে। বেশিরভাগ জাপানি চান না এবছর হোক টোকিও অলিম্পিক্স। তবে তা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেনি আইওসি। আবারও সংস্থাটি নিশ্চিত করেছে নির্ধারিত সময়ে গড়াবে অলিম্পিক্স। আমি আগেও বলেছি, এখনো বলছি, ২৩শে জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিক গেমসের। আর আমি নিশ্চিত করে বলতে পারি, পূর্ণ স্বাস্থ্য নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক্স। সবার নিরাপত্তা নিশ্চয়তা মাথায় রেখেই আবারও বলছি, টোকিও অলিম্পিক্স সূচি অনুযায়ী হবে। এই অলিম্পিক করোনা মহামারীতে পুরো বিশ্বে এক ইতিবাচক বার্তা দিয়ে যাবে। এদিকে গেমসের এই পরিচালক প্রত্যাশা করেন সবকিছু ছাপিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে একটি সফল অলিম্পিক্স আয়োজন করবে জাপান। পুরো বিশ্বের অ্যাথলিট এই টোকিও অলিম্পিক্সের জন্য অপেক্ষা করে আছে। সবাই মুখিয়ে আছে জাপানে এসে টোকিও অলিম্পিক্সে অংশ নিতে, ভালোভাবে পারফরমেন্স করতে। নিশ্চয়ই একটা ভালো অলিম্পিক্স আয়োজন করতে যাচ্ছে জাপান। আমরা সবাই সেই প্রত্যাশাই করি। I would expect the athletes to be ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিক্স। ফারজানা মুমু, সময় সংবাদ। এদিকে জুলাইয়ে টোকিও অলিম্পিক্স হোক তা চায় না ৭০% জাপানি। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। করোনা মহামারীর কারণে অলিম্পিক নিয়ে অনাগ্রহ সূর্যোদয়ের দেশটির। টোকিওতে ২৩ জুলাই থেকে পর্দা উঠবে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের। করোনার কারণে ১ বছর পিছিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বজুড়ে এখনও কমেনি করোনার তাণ্ডব। তাই তো এই আসর বাতিল বা পেছানোর দাবি অধিকাংশ জাপানের। জাপানের শীর্ষ নিউজ এজেন্সি কায়েদোর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়া ৩৯.২% জাপানি মত দিয়েছেন টোকিও অলিম্পিক বাতিলের। ৩২.৮% জানিয়েছেন আবারও পিছিয়ে দেয়া হোক দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। পুনর্নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনের পক্ষে ভোট দিয়েছে মাত্র ২৪.৫%। করোনার কারণে এরই মধ্যে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইস স্কেটিং ইভেন্ট। ক্যাপিটাল ইনডোর স্টেডিয়ামে ৫০০ মিটার শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংয়ের পুরুষ বিভাগে প্রথমবারের মতো ট্রফি জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন উডেজিং। অন্যদিকে ৫০০ মিটার শর্ট ট্র্যাকের নারী বিভাগে প্রথম হয়েছেন কুচুনিউ। কোচিং ক্যারিয়ারের ইতি টেনে আবারও খেলোয়াড় হিসেবে মাঠ মাতাতে চান একসময়ের দেশসেরা লন টেনিস তারকা আফরানা ইসলাম প্রীতি। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে একটি স্বর্ণসহ 2টি পদক জিতে যিনি দিচ্ছেন নিজের আগমনী বার্তা। প্রীতি বলছেন পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে লন টেনিসে আন্তর্জাতিক পর্যায়ে পদক জেতা সম্ভব।
বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আফরানা ইসলাম প্রীতি দেশের লন টেনিসের এক পরিচিত মুখ। স্বপ্নযাত্রাটা শুরু 2011 সালে বিকেএসপিতে, এরপর বেশ কয়েকবারই হয়েছেন সিঙ্গেলসে দেশ সেরা। 2016 সালে লাল সবুজের হয়ে অংশ নিয়েছিলেন এসএ গেমসে। এরপর হঠাৎই র্যাকেট ছেড়ে নাম দেখান কোচিংয়ে। কোচ হিসেবে চাকরি নেন চীনের গুয়াংজুতে। 14 মাস পর দেশে ফিরেই প্রীতির বাজিমাত। সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসের দ্বৈত ইভেন্টে জিতে নেন স্বর্ণপদক। তাই তো আবারও কোর্টে ফেরার স্বপ্ন দেখেন প্রীতি। আমাদের মতো প্লেয়ার যারা আমরা আছি, ন্যাশনাল কালার, ভালো পারফরমেন্স করছি, তো আমাদেরকে যেন টেক কেয়ার করা হয়। তো আমাদের টেক কেয়ার করলে হয়তো আমরা ইন্টারন্যাশনালি ভালো রেজাল্ট করতে পারবো। তবে বন্ধুর এই পথে আছে নানা বাধা, বিশেষ করে টেনিস খেলা তো খুবই ব্যয়বহুল। তাই তো স্বপ্ন পূরণে পৃষ্ঠপোষকদের পাশে চায় প্রীতির পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের মাধ্যমে কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমার জন্য, জাতির জন্য এবং সর্বোপরি বাগেরহাটবাসীর জন্য এটা একটা সুখকর বিষয় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। সবাই মিলে যদি সাপোর্ট দেয় আর ওর যদি ফিটনেসটাও, যতদিন ফিটনেস থাকবে আমি চাইবো যে ও ততদিন খেলাধুলা করুক। আমরা চাই যে বাগেরহাটের টেনিস অঙ্গনে যে উজ্জ্বল নক্ষত্র প্রীতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলে বাগেরহাটের নামকে উজ্জ্বল করবে। বিষয়টি আমলে নিয়ে প্রীতির মতো বাগেরহাটের প্রতিভাবান অ্যাথলিটদের জন্য আলাদা তহবিল গঠনের ঘোষণা জেলা প্রশাসকের। আমরা অচিরেই আমাদের যারা উদীয়মান এবং প্রথিতযশা খেলোয়াড় যারা বাগেরহাটকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায়, তাদেরকে সেখানে অংশগ্রহণের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আমরা করব।